জামাত জোট ছেড়ে চরমোনাই কত বড় ভুল করলো, চরমোনাই এর মধ্যেই মুহূর্তেই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। 24 ঘন্টার মধ্যেই চরমোনাই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। দর্শক, চরমোনাইয়ের লোকজন দল ছেড়ে জামাতে যোগ দিচ্ছে এবং সাংগঠনিকভাবে চরমোনাই জামাতকে দায়ী করছে, জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে। কিন্তু চরমোনাইয়ের অনেক বড় বড় সেলিব্রিটিরা তারা এতে নারাজ। তারা বলছে যে না, এটা ঠিক হচ্ছে না। জামাত জোট ন্যাশনালিটি বিবেচনায় চরমোনাইয়ের জন্য যে আসন বরাদ্দ রেখেছিল সেগুলো মেনে নিয়ে জোটে থাকা উচিত ছিল। কারণ চরমোনাইয়ের মধ্যে যাদের শুভবুদ্ধি আছে, যারা ইমোশনাল নয়, যারা পলিটিক্স বোঝে, তারা মনে করছে, এবং এটা আমি তো আগেই বলেছি, জামাত জোট ছাড়ার মধ্য দিয়ে চরমোনাই কার্যত নির্বাচনী রেস থেকে ছিটকে পড়লো এবং রাজনীতিতে অ্যাটলিস্ট 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপ্রাসঙ্গিক হয়ে পড়লো যদি তারা জোটে ফিরে না আসে। কারণ এখন থেকে চরমোনাইকে আর কোনোভাবেই কেউ বিবেচনায় আনবে না, কোনো জরিপেও তাদের নাম থাকবে না। যেমনটা হয়েছিল অ্যাজ ইট ইজ ডাকসু, যোগসুর মতো। যেমন সর্বশেষ যোগসুতে শিবির, ছাত্র অধিকার পরিষদ, অমুক তমুক প্যানেল নিয়ে আলোচনা, কিন্তু চরমোনাই কোনো প্যানেল আছে এটা নিয়ে কেউ শুনেছেন? একবারও বলেও শুনেছেন? শুনেন নাই। এরকম জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে চরমোনাই নামের কোনো দল নির্বাচনী রেসে আছে এটা আপনি আলোচনায় শুনবেন না। এটা চরমোনাইয়ের যারা রাজনীতি বুঝে তারা বুঝতে পেরেছেন, যার ফলে অনেকে দল ছেড়ে যাচ্ছেন এবং অনেকে বলছেন যে এটা ঠিক হচ্ছে না, এবং অনেকে আবার জোটে ফিরে আসার জন্য নানান চেষ্টা দলের ভিতর থেকে চালাচ্ছেন। এটা আমি একদম জেনে বলছি। এবং জোটে ফিরে আসা উচিত, আনা উচিত, প্রয়োজনে জামাতকে আরেকটু ছাড় দেওয়া উচিত, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অবশ্যই শত আপত্তি সত্ত্বেও, চরমোনাই ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও জোটে তাদেরকে ফিরিয়ে আনার জোরালো চেষ্টা করা দরকার, এবং আসলেই ভালো। জামাতের অনেকে বলেন যে চরমোনাই এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই, এই সমস্যা সেই সমস্যা না থাকলে তো তারা জামাতেই করতো। সমস্যা আছে বলেই তো আপনারা দুই দল। তার দৃষ্টিতে আপনার সমস্যা আছে, আপনার দৃষ্টিতে তার সমস্যা আছে। বিএনপির চাইতে কি বেশি আপত্তি? বিএনপির সাথে জামাতের জোট ছিল। বিএনপি কি চরমোনাই চাইতে ভালো? না, চরমোনাই হাজারো দোষ আছে, আমি বলি আপনি বলবেন, কিন্তু বিএনপির চাইতে চরমোনাই খারাপ এই কথা আমি কখনোই বিশ্বাস করি। চরমোনাইতে রয়্যাল এজেন্ট আছে এটা ঠিক, তারপরেও চরমোনাইতে যদি রয়্যাল এজেন্ট থাকে 10 জন, বিএনপিতে আছে 10,000, কিন্তু তারপরেও জোট হয়েছিল। জোট এখানে ভালো খারাপ ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে এই বিবেচনা হয় না। জোট হয় কমন ইন্টারেস্টে, কমন এনিমির বিরুদ্ধে। জোট হয় শরীয়তের দৃষ্টিতে মাসলাহাতে মুরসালা বিবেচনায়, তুলনামূলক কে ভালো খারাপ ঠিক আছে। ভালো হচ্ছে নিজে নিজে জিততে পারলে, কিন্তু পারবো না ঠিক আছে, তাহলে বেশি খারাপকে হারানোর জন্য তুলনামূলক কম খারাপকে সাথে নেই। জোটের থিওরি হচ্ছে এটা, শরীয়তে জোটের উসুল হচ্ছে এটা। তো এই জায়গায় চরমোনাইকে জোরে রাখতে পারলেই ভালো এবং রাখার চেষ্টা করা উচিত। আমি যদি সকাল সন্ধ্যা চরমোনাই সমালোচনা করি, তারপরে একথাই বলবো, চরমোনাইকে জোরে রাখার চেষ্টা করেন। কিন্তু চরমোনাই যে ভুল করলো এটা তারা 24 ঘন্টার মধ্যে টের পাচ্ছে। তারা ঘোষণার 24 ঘন্টা পের হতে না হতেই খবর পেলাম, 24 ঘন্টার আগের খবর এটা, যেমন 3টা, 3:30টায় 17 জানুয়ারি 3:30টার দিকে 24 ঘন্টা পার হবে তাদের জোট ছাড়ার ঘোষণা। আমার বক্তব্য হয়তো আপনারা আগে পরে অনেকে শুনবেন। তো সেখানে আমার দেশের রিপোর্ট, ঘটনা হয়তো বা আরো আগে ঘটেছে, আমি একটু শুনাই। আমার দেশে রিপোর্ট করেছে 2টার আগে, দুপুর 2টার আগে, মানে 24 ঘন্টার আগে রিপোর্ট। ইসলামী আন্দোলনে 10 নেতাকর্মী জামাতে যোগদান। এটা তো খবর পাচ্ছেন, কিন্তু এই খবরের বাইরেও অনেকে আছে, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট একজন ভাইকে দেখলাম, আমি তাকে চিনি না, তবে তার ভিডিও মাঝে মাঝে সামনে পড়ে, সুন্দর বলেন, চরমোনাইয়ের লোক, এতে কোনো সন্দেহ নাই। তিনি বলছেন যে ইসলামী দলগুলো এত আসন চায়। দেশে আসলে রাজনীতিতে এখন ধানের শীষ দাঁড়িপাল্লা জোয়ার, দাঁড়িপাল্লা জামাত, এটা আলাদা একটা সিগনিফিকেন্স তৈরি হয়েছে। তো জামাত যত আসনে নির্বাচন করে তাদের অনেকগুলো জিতে আসার সক্ষমতা রয়েছে। এখন চরমোনাই ইসলামী দলগুলো সবাই মিলে 10 জন জিততে পারবে? অনেকগুলো যুক্তি দিয়েছেন তিনি, এবং তিনি ভিডিওটা ক্যাপশন দিয়েছেন, কেউ দালাল বললে বলেন, কিন্তু আমি দালাল না, আমি সঠিক কথা বলছি, এরকম একটা ক্যাপশন। যারা এই যে লোকের কথা বলছি, আমি নামটা জানার চেষ্টা করবো, তাকে আমি চিনি কারণ তার ভিডিও অনেক দেখেছি, কিন্তু ব্যক্তিগত পরিচয় নেই। জামাতের সমালোচনা করেন, চরমোনাই প্রচার করেন, মূলত তার রোল এটাই। তিনিও কিন্তু যৌক্তিক কথা বলছেন। এরকম রেজাউল করিম আবরার সাহেব যথেষ্ট ব্যালেন্স কথা বলেছেন, এরকম আরো অনেকেই বলছে, আর অনেকে তো দল ছেড়ে চলেই যাচ্ছেন। তো এই যে কেন দল ছেড়ে চলে যাচ্ছেন, এখন 10 জন যদি আপনি পত্রিকার রিপোর্টে দেখেন যে 10 জন দল ছেড়ে চলে গেছেন, তাহলে আপনি মনে রাখবেন যে 10 জনের বাস্তবতা হচ্ছে 10,000। নীরবে নিবৃতে যাবে এই সংখ্যাটা বেশি, পত্রিকা আসতে চাইবে না, নিরিবিরি এক দল থেকে আরেক দলে চলে যাবে এই সংখ্যাটা বেশি।
অতএব চরমোনাই, বিশেষ করে চরমোনাই যারা দুইটা দেখ, চরমোনাই একটা অংশ হচ্ছে যে খাস মুরিদ, এটা জামাতেরও আছে, জামাতেরও এই দুইটা ধারা আছে। যে একটা অংশ হচ্ছে যে ইসলামী আন্দোলন একামতি দিন করে, জামাত যা করুক, নির্বাচন করুক বা না করুক, আমরা জামাত করি। আরেকটা অংশ আছে, বিশেষ করে যারা বেশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাবেক শিবির, এদের মধ্যে এই চেতনাটা বেশি। ইসলামী আন্দোলন সব ঠিক আছে, কিন্তু রাজনীতি মানে ক্ষমতা আসার যৌক্তিকতা আপনাকে থাকতে হবে, আসার চেষ্টা করতে হবে, আসতে হবে। আপনি ক্ষমতা কেন্দ্রিক তৎপরতায় ব্যর্থ হলে আপনি ব্যর্থ, আপনার দল করার প্রয়োজন নেই। জামাতের মধ্যে এরকম একটা অংশ আছে। তো চরমনের মধ্যে একটা যে মুরিদ, চরমনের মুরিদ, চরমনের রাজনৈতিক দল বিলুপ্ত করে দিল, আমি চরমনের মুরিদ, ঠিক আছে, এটা একটা অংশ। জামাতে এরকম একটা অন্ধ অংশ আছে। চরমনের আরেকটা অংশ আছে, না ক্ষমতার রেস, রাজনীতির রেস, এত বছর নির্বাচন করে রাজনীতি করে একটা আসন জিততে পারো না, এবার যদি না পারেন তাহলে মান সম্মান থাকবে না। এবার যদি নির্বাচনে একটা আসন জেতার মতো পরিস্থিতি তৈরি করতে না পারেন, আমি দলই করবো না। ইসলামী দল বাংলাদেশে অনেক আছে। তো দর্শক, এই জায়গায় এই দৃষ্টিভঙ্গি থেকে অনেক চরমোনাই, যেহেতু তারা নির্বাচনী রেস থেকে কার্যত ছিটকে পড়েছে, জামাত জোট থেকে বের হওয়ার মাধ্যমে গুরুত্বহীন হয়ে পড়েছে, তারা দল ত্যাগ করছে। খবরটা একটু আমরা দেখছি। ঢাকা মহানগরী দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড দাশেরকান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, মানে গুরুত্বপূর্ণ নেতার নেতৃত্বে গাজী নাসিরউদ্দিন, কাজী আক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী খালেদ হোসেন সহ 10 জন নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। একদম গ্রামের প্রান্তিক পর্যায়ের কোনো মুরিদেরা না, এরা পলিটিক্যালি কনসাস এবং তাদের একটা সোশ্যাল আইডেন্টিটি আছে। তো এই লোকগুলো চরমোনাই ক্ষমতা কেন্দ্রিক রেস থেকে, নির্বাচনী তৎপরতা থেকে কার্যত ছিটকে পড়ার ফলে তারা দল ত্যাগ করেছে। এটা চরমোনাইয়ের জন্য একটা ধাক্কা। সামনে এরকম আরো অনেক ঘটনা দেখবেন। শনিবার সকালে রাজধানীর দাশেরকান্দি এলাকায়, মানে হয়তোবা 19-20 ঘন্টা পার হওয়ার পর, জোর ছাড়া 19-20 ঘন্টার মধ্যে এই ঘটনা, আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকার 9 আসনের সংসদ সদস্য প্রার্থী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামাতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য তাদের হাতে তুলে ধরেন। তাহলে বুঝতে পারছেন যে জোট ছেড়ে চরমোনাই কত বড় ভুল করছে। 24 ঘন্টার মধ্যে অক্ষরে অক্ষরে টের পাচ্ছে এখন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 11 দলীয় জোটের ব্যাপারে আজ আমি যখন এই ভিডিও করছি, 15 জানুয়ারি 2026 সাল রাত 8টা 30 মিনিটের সময় জামাত ইসলামের নেতৃত্বে অন্যান্য বাকি 9টি দল একত্রিত হয়ে মগবাজার জামাতের কেন্দ্রীয় অফিসে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল এবং তারা সেখানে জোটবদ্ধভাবে নির্বাচন পরিচালনার জন্য একটি ঘোষণাপত্র পাঠ করেছে এবং সেখানে কোন দল কতটি আসন পাবে সেটির একটি তালিকা সেখানে প্রকাশ করেছে। এই সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্ন করার সুযোগ পায়। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলেন, মাননীয় আমির, আপনারা আপনাদের ব্যানারে লিখেছেন 11 দলীয় ঐক্যজোট, কিন্তু এখানে একটি চেয়ার ফাঁকা, এই যে এই চেয়ারটি ফাঁকা, আমি চেয়ারের ছবিটি দিয়ে দিচ্ছি, এবং আপনারা এখানে 10 জন উপস্থিত হয়েছেন, লিখেছেন 11 দলীয় ঐক্যজোট, আরেকজন কোথায়? আরেকজনকে যার সম্পর্কে আপনারা সবাই জানেন, কে হতে পারে আপনারা একটু অনুমান করেন তো? আমি বলে দিচ্ছি, তিনি হচ্ছেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব জনাব সৈয়দ রেজাউল করিম। অবশ্য রেজাউল করিমের আসার কথা ছিল না, ছিল তার নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের। রেজাউল করিম অবশ্য একটু সহজ সরল মানুষ, যারা পান খান তারা সাধারণত একটু উদার মনের হয়। আমি সবাই কিন্তু আবার নাও হতে পারে, কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে তারা একটু উদার মনের হন এবং তাদের মনটা একটু সাদা হয়, দিলটা একটু সাদা হয়, পেঁচগোজ বোঝে কম। কিন্তু কেউ যদি তাকে কোনো কিছু তার কানের ভিতরে দেয়, পড়া পানি, ভিন্ন কোনো কথা, তাহলে সেটাও আবার তার বিচার বিশ্লেষণ করার খুব বেশি ক্যাপাসিটি থাকে না, সে তখন ওইটাই মেনে নেয়। আমি একবার যে যেটা বললাম বোঝালাম, সে সেটাই মেনে নেয়, অন্যজন যে যেটা বললো সে সেটাই মেনে নেয়। তো এখানে আমাদের এই চরমোনাইয়ের পীর সাহেবের ব্যাপারেও এই কথা প্রযোজ্য, কিন্তু তার ব্যতিক্রম আবার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি একটু চালাক চতুর আছেন এবং প্যাচগোজ বোঝেন, ভালো প্যাচগোজ বোঝেন।
এবং কোন জায়গায় তার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এই জামাতের সাথে জোটে গেলে আমার কতটি আসন দিলে পরে সম্মানজনক হবে, কতটি আসন না দিলে পরে অসম্মানজনক হবে, এইগুলো আবার তিনি ভালো বোঝেন। এবং তিনি এইটা পীর সাহেবকে ব্রিফ করেন। মনে করেন পীর সাহেব কোনো একটা জায়গায় এসে সে একটা সিদ্ধান্ত নিয়ে গেছে, নিয়ে যে তাকে যখন বলছে, সে তখন বোঝায় যে আপনি এটা কি করে আসলেন, এতে তো আমাদের মান ইজ্জত থাকবে না। সে তখন বলে হ্যাঁ তাহলে কি করার, বলে আপনি চুপ থাকেন, আমি যা করার করব। যেমন আমি একটা উদাহরণ দেই, গত পরশু দিনের উদাহরণ দেই। সেখানে রেজাউল করিম সাহেব আসলেন, জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করলেন। আচ্ছা, আলোচনা মানে কি? আলোচনা মানে হচ্ছে আমি একটি প্রস্তাব দেব, আমার সেই প্রস্তাব বাকি সবাই পর্যালোচনা করবে এবং এই আলোচনা পর্যালোচনার মাঝখানে একটা সিদ্ধান্তে আসবে। এটাই তো আলোচনা। নাকি আমি যেটা বললাম সেটা সবাই মেনে নেবে, এটা কোনটা? অবশ্যই আগেরটা, যে আমি একটা প্রস্তাব দিব, সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে মানুষ কথা বলবে, কথা বলে একটা সিদ্ধান্তে আসবে। এবং অবশ্যই এক্ষেত্রে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটি কিন্তু আর থাকে না, আমাকেও কিছু ছাড় দিতে হয় এবং তারাও একটা মাঝামাঝি পজিশনে আছে। তো এরকমই আলোচনা হলো। আলোচনায় সেখানে বলা হলো যে কয়েকটা প্রস্তাব সেখানে দিলেন, বললেন যে আমাদের একটা যেখানে আসন দিবেন সেখানে অন্য কেউ প্রার্থী থাকতে পারবে না। জোটের পক্ষে সবাই মেনে নিলেন, হ্যাঁ। এবার বললেন যে 10% আসন উন্মুক্ত রাখতে হবে, এখানে সবাই সবার প্রার্থী দিতে পারবে। তো ইনি প্রস্তাব দিলেন, তাহলে জোটের বাকি সবাই মিলে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হলো যে না, 10% না, তাহলে 5%। 5% উন্মুক্ত রাখা হোক, 5%, 25টা হয় আর কি। তো 25টা আসন উন্মুক্ত রাখা হলো, এখানে সবাই সবার ক্যান্ডিডেট দিতে পারবে। উনিও তখন মেনে নিলেন, যেহেতু ওই যে মাঝামাঝি পর্যায়ে। এরকম আরো কয়েকটা বিষয়। এরপর উনি চলে গেলেন। ঠিক 4টার সময় ফয়জুল করিম সাহেব হয়তো তাকে বলেন যে আপনি এটা কি করে এসেছেন, আপনি 100-র নিচে তো আসন দিলে আমাদের তো মান সম্মান থাকবে না, আপনি এটা কেন মানলেন? এবং 25টা আসনে আপনি 50টার প্রস্তাব দিয়েছেন, 10%, তারা 5% মেনে নিল, তাহলে আপনার কথা তো রাখলো না, তাহলে আপনি এটা কেন মানলেন? আপনার মান ইজ্জত কোথায় গেল? তিনি সন্ধ্যায় চলে গেলেন, তারেক রহমানের সাথে বিশেষ ফোন কলে কথা বললেন। এই যে, তো তার মানে তারেক রহমানের সাথে ফোন কলে কথা বলে জামাতকে একটা চাপে রাখার চেষ্টা করলেন যে দেখো, আমরা কিন্তু গেলেই 100টা আসন দিয়ে দেবে বিএনপি। ফয়জুল করিম সাহেব খুব চালাক, চরম চালাক। আচ্ছা, এরপরে আরো যে শর্তগুলো দিলেন এটা আপনারা সবাই জানেন, এগুলো আলোচনা হচ্ছে। আজকের মূল কথা হচ্ছে যে সাংবাদিক সম্মেলনে তো তাদের আসার কথা ছিল, ওনারা একটা সাংবাদিক সম্মেলনেও আসবেন না, আসেন না। আর জামাত ইসলাম আশা জিয়ে রেখেছে যে না, ওনারা আসবেন, ওনারা আসবেন। আজকেও ওনার চেয়ারটা ফাঁকা, বাকি সবাই আছে, উনি আসলেন না। ওনার ভিতরে ওনারা নিজেরা আবার আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। এই সিদ্ধান্ত কি আসবে? কারণ খুব বেশি তো হেরফের হয় নাই। এখানে 253টা আসনে আসন বন্টন করা হয়েছে। কেউ কেউ 50টার কথা বলছেন, কিন্তু আমি হিসাবে 253টা পাই। কেমনে? জামাত ইসলাম 179, এরপরে খেলাফত মজলিস 2টা, একটার জন্য 20, একটার জন্য 10, এনসিপি 30টা, মুজিবুর রহমান মঞ্জুর যে এবি পার্টি তার জন্য 3টা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এর জন্য 2টা, তারপরে নেজামে ইসলাম পার্টি এর জন্য 2টা, মোট 253টা হয়। আর বাকি থাকে কয়টা? 47টা। এই 47টার ভিতরে আবার 3টি দল তাহলে বাকি। কে কে? ওই যে রাশেদ প্রধান, জাগপা, যে শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান, তাকে দেয়া হয় নাই। আর একটা ছোট কোন একটা দল, তাকে দেয়া হয়নি, যে তার বিষয়েও পরে সিদ্ধান্ত হবে। আর 3 নম্বর হচ্ছে চরমোনাই পীর সাহেব। তাহলে আসন বাকি 47টা আর দল বাকি 3টা। এখন আমি মনে করেন তর্কের খাতিরে মেনে নিলাম রাশেদ প্রধান, সে বলল যে আমি আগামী নির্বাচনে আমি নির্বাচন করব না, আমি স্যাক্রিফাইস করলাম। তাহলে রাশেদ প্রধান মনে করেন নির্বাচন করলো না, তাহলে 47 দল বাকি 2টা। কারণ ওই দলও যে এরকম ছাড় দেবে এমনটি তো নাও হতে পারে। তাহলে মেনে নিলাম ছেড়ে দিল। যদি ছেড়ে দেয় তাহলে চরমোনাই 47টা,
আর যদি ছেড়ে না দেয়, ওদের দুইজনকে যদি একটা একটা করেও দেয়া হয়, তাহলেও কয়টা, 2টা গেলে পরে আর থাকে 45টা। যাই হোক, ওই সব মিলে কথা হচ্ছে 44-45, এর বেশি নয়। এখন বল কিন্তু এই জোট থেকে চরমোনাইয়ের পীরের কোর্টে দিয়ে দেয়া হলো। এখন চরমোনাইয়ের পীর কিভাবে খেলবে সেটি পীরের ব্যাপার। তারা আজ রাত্রে আরো আলাপ আলোচনা করবে, তাদের আলাপ আলোচনা শেষ হবে না কোনোদিন। যেহেতু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তাদের দুই ভাইয়ের ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে, মনোমালিন্য আছে, এবং এখানে তাদের ভিতরে গ্রুপিং আছে। এক গ্রুপ রেজাউল করিম যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই মানতে চাচ্ছে, আর আরেক গ্রুপ ফয়জুল করিম যা বলছে সেটা মানতে চাচ্ছে। এটা কিন্তু নতুন নয়। তাদের পারিবারিক যে দ্বন্দ্ব, পীরগিরি নিয়ে যে পারিবারিক দ্বন্দ্ব, এটা কিন্তু বহু পুরনো। ফজলুল করিম সাহেব, এই বর্তমান পীর সাহেবের বাবা, তারাও কিন্তু ওই তাদের সৎ ভাই, অর্থাৎ তাদের তো পক্ষ আবার 2টা, তো এই সৎ ভাইদের ভিতরে কিন্তু এরকম পীরত্ব নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই ঝামেলা চলে আসছে। এই রেজাউল করিম সাহেব যখন দেখলেন যে তো আমার দলই ভেঙে যাচ্ছে এই জোটে যেতে গিয়ে, তখন সে তার দল বাঁচাতে গিয়ে, ওই যে বললাম অত্যন্ত সহজ সরল, এবং তিনি তার কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা আছে, এবং তিনি কিছুটা হলেও হয়তো মাঠের বাস্তবতা উপলব্ধি করতে পারছেন যে আসলে এখানে খুব বেশি লাভ হবে না, কারণ বাস্তবতা তো ভিন্ন। তাদের তো এই ধরনের অভিজ্ঞতা নাই নির্বাচন করার, এমপি তো দূরের কথা, চেয়ারম্যান মেম্বার এগুলো হওয়ারও কিন্তু অভিজ্ঞতা নাই। সুতরাং এইটা বুঝেই সে ভাবছে যে ঠিক আছে আমরা আস্তে আস্তে আগাই, কিন্তু না, ফয়জুল করিম সাহেব এক লাভ দিয়ে উঠবেন। 2 হচ্ছে তাকে এরকমও শোনা গেছে, ওই আগের দিনের মিটিং এ যারা উপস্থিত ছিল এরকমও শোনা গেছে যে তারা জামাতের কাছে লিখিত চাচ্ছে যে আমাদের কোন কোন মন্ত্রণালয়ে দেয়া হবে এটা এখনই লিখে দিতে হবে, এবং প্রধানমন্ত্রিত্ব অথবা রাষ্ট্রপতি যে কোনো একটা পদ দিতে হবে। আর ওই যে মেজবা সাহেব আছে না, মেজবা সাহেবকে 3টা মন্ত্রণালয় দিতে হবে। এইটার ব্যাপারে অবশ্য আমি আপনারা আমাকে গালিগালাজ করবেন না, আমি শুনেছি, শোনা কথা বললাম যে অর্থ, বাণিজ্য আর একটা কি জানো এরকম 3টা মন্ত্রণালয় চেয়েছে যে মেজবা সাহেবকে দিতে হবে। এই কথা আমি উড়িয়েই দিচ্ছি তর্কের খাতিরে, যে আমি এটা মানছি না, যেটা হয়তো হয় নাই। তারপরেও এই জোট শুধু তো জামাতের একার দায় না, এটি তো আপনাকে স্বীকার করতে হবে যে জামাত ইসলাম এখন সবচেয়ে ভালো পজিশনে আছে, তাদের অভিজ্ঞতা আছে, তাদের সারা দেশের নেতাকর্মী আছে, তারা রাজনীতি বোঝে। কিন্তু আপনারা যে 2001 সালের নির্বাচনের আগে আপনার বাবা, এটা আমাদের খুব ভালো মনে আছে, এরকম বলেছিলেন, শোনো মুসলমানেরা, ইসলামের রাজনীতি হারাম হারাম হারাম, এরকম ফতোয়া তো দিয়েছিলেন আপনারা। তো তারপরে সেই হারাম রাজনীতি এখন হালাল হয়েছে, এটা করতে এসেছেন, আপনাদের তো আরো সময় অপেক্ষা করতে হবে, মানুষের সাথে অ্যাডজাস্ট হতে হবে, বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে, আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে, এখানে আপনি কোন ভাবে পা ফেলবেন সেগুলো বুঝতে হবে, তারপরেই না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনাকে এদেশের লোকজন গ্রহণ করবে কিনা, এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে হবে না। আপনার ওয়াজ শুনতে যাওয়া এক জিনিস, আপনার মুরিদ হওয়া এক জিনিস, আর আপনাকে ভোট দেয়া কিন্তু আরেক জিনিস, রাষ্ট্র পরিচালনা করতে দেয়া কিন্তু আরেক জিনিস। সুতরাং যে চেয়ারটা এখানে খালি ছিল, আশা করব চরমোনাইয়ের পীর সাহেব এই চেয়ারটা ফিল আপ করবেন, এবং এই নির্বাচনী ঐক্যের মাধ্যমে এক বক্স নীতি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।